হ্যালো এভরিওয়ান, লাভ ইউর স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ক্লাস 6-এর ডাইমার্টেন কোশ্চেন ব্যাংকের সেকেন্ড সামেটিভ সলিউশন হিস্ট্রির দ্বিতীয় অধ্যায় বোলপুর গার্লস হাই স্কুলে নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। ভারতবর্ষে যে উপজাতির মধ্যে মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে তা হচ্ছে মুন্ডা ও খাসি। ঋগ্বেদের অংশ হচ্ছে ভেক্স-শ্রুতি। তৃতীয় বৌদ্ধ সংহতি অনুষ্ঠিত হয় পাটলিপুত্রে। বোধিবৃক্ষ হচ্ছে কোন গাছ? পিপল গাছ হচ্ছে বোধিবৃক্ষ। কোনটি বেমানান? নানাঘাট, নাসিক, কার্লে, হাতিগুম্ফা, শিলালেখ। তো এদের মধ্যে বেমানানটি হচ্ছে হাতিগুম্ফা শিলালেখ। সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতে কতজন রাজাকে পরাজিত করেন? তো তিনি 12 জন রাজাকে পরাজিত করেন। বজ্জী গণরাজ্যের রাজধানীর নাম কি? তো রাজধানী হচ্ছে বৈশালী। 2-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। তো প্রথম প্রশ্ন হচ্ছে ঠিক অথবা ভুল। বৌদ্ধ ধর্ম প্রচারের ভাষা ছিল সংস্কৃত। তো এটি হবে মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। শকরাজ রুদ্রদামনের সম্পর্কে জানবার সবথেকে গুরুত্বপূর্ণ শিলালেখের নাম কি? তো শিলালেখটি হচ্ছে জুনাগড় শিলালেখ। সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়। আদি বৈদিক সমাজের প্রধান সম্পদ কি ছিল? তো প্রধান সম্পদ ছিল গবাদি পশু। পাঁচ নম্বর, জৈনদের শেষ 2 তীর্থঙ্কর হচ্ছেন পার্শ্বনাথ ও বর্ধমান মহাবীর। ছয়ের দাগে নৃপতি কথার অর্থ কি? তো নৃপতি কথার অর্থ হচ্ছে মানুষের রক্ষাকারী। সাতের দাগ, কবে থেকে শকাব্দ গণনা শুরু হয়? তো 78 খ্রিস্টাব্দ থেকে শকাব্দ গণনা শুরু হয়। তিনের দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় উপমহাদেশের জনপ্রিয় 2টি মহাকাব্যের নাম কি? তো 2টি মহাকাব্য হচ্ছে, তোমরা সবাই জানো, রামায়ণ এবং মহাভারত। 2 নম্বর, তীর্থঙ্কর বলতে কি বোঝো? তো তীর্থঙ্কর হচ্ছে জৈন ধর্মের প্রধান প্রচারকদের আমরা তীর্থঙ্কর বলে থাকি। আর দিগম্বর কাদের বলা হয়? দিগম্বরের উত্তরটা তোমরা ছায়া সহায়িকায় 92 পৃষ্ঠাতে পাবে। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে দুর্ভিক্ষের সময় দক্ষিণ ভারতে চলে যাওয়া ভদ্রবাহুর অনুগামীরা জৈন সন্ন্যাসীদের কাছে দিগম্বর নামে পরিচিতি লাভ করেন। 3 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধন এবং দ্বিতীয় পুলকেশীর লড়াইয়ের ফলে কি হয়েছিল? তো এই উত্তরটি তোমরা ছায়া সহায়িকার 128 নম্বর পৃষ্ঠাতে পাবে। হর্ষবর্ধনের সঙ্গে চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর লড়াই হয়েছিল। দুজনেই পশ্চিম উপকূলের বাণিজ্যিক বন্দরগুলি দখল করার চেষ্টা করেছিলেন। এই যুদ্ধের ফলাফল হর্ষবর্ধনের বিপক্ষে গিয়েছিল। আইহোল প্রশস্তি অর্থাৎ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তির লেখা আইহোল প্রশস্তিতে বলা হয়েছে, যুদ্ধে হর্ষের হর্ষ অর্থাৎ আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। 4-এর দাগে প্রশ্ন, কুষাণ কারা? তো কুষাণের উত্তরটা তোমরা ছায়া সহায়িকার 121 নম্বর পৃষ্ঠাতে পাবে। মধ্য এশিয়া থেকে আগত যাযাবর গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ইউএঝি গোষ্ঠী। এই গোষ্ঠীর একটি শাখা ছিল কুইশোয়াং। এই গোষ্ঠীর লোকেরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিতি লাভ করে।
4 থেকে প্রশ্ন, নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। তো টিকায় বলেছে ষোড়শ মহাজনপদ। তো ষোড়শ মহাজনপদের উত্তরটা তোমরা ছায়া সহায়িকার 85 নম্বর পৃষ্ঠাতে রয়েছে ষোড়শ মহাজনপদ। তো টিকা লেখো ষোড়শ মহাজনপদ। এই উত্তরটি তোমরা ছায়া সহায়িকার 85 নম্বর পৃষ্ঠাতে পাবে ষোড়শ মহাজনপদ। তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মধ্য, উত্তর ও দক্ষিণ ভারতে 16টি মহাজনপদের উত্থান ঘটে এবং এদের একসঙ্গেই ষোড়শ মহাজনপদ বলা হয়। অবস্থান: দক্ষিণ ভারতে অবস্থিত অসমক বাদে বাকি সব মহাজনপদগুলি আজকের মধ্য ও উত্তর ভারত অঞ্চলে অবস্থিত ছিল। প্রকৃতি: বেশিরভাগ মহাজনপদগুলি ছিল রাজতান্ত্রিক রাজ্য এবং কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক বা গণরাজ্য। 2 দাগে পঞ্চ মহাব্রত সম্পর্কে লেখো। তো পঞ্চ মহাব্রত ব্রত সেই 84 নম্বর পৃষ্ঠাতে পাবে। সূচনা: খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নব্যধর্ম আন্দোলনের মধ্য দিয়ে ভারতীয় উপমহাদেশে কিছু সহজ সরল ধর্মের উদ্ভব ঘটে এবং এদের মধ্যে একটি ছিল জৈন ধর্ম। এই ধর্মের গুরুত্বপূর্ণ নীতিসমূহকে একত্রিত করলেই তা পঞ্চ মহাব্রত নামে পরিচিতি লাভ করে। তো পঞ্চ মহাব্রতর উদ্ভব: 1 নম্বর হচ্ছে চতুর্যা ব্রত। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈন ধর্মের চতুর্যাম ব্রত প্রবর্তন করেন। তিনি যে মূল 4টি নীতির কথা উল্লেখ করেছেন সেগুলি চতুর্যাম ব্রত নামে পরিচিত। এই 4টি নীতি হলো: কোনো প্রাণী হত্যা না করা, মিথ্যা কথা না বলা, অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া ও নিজের জন্য কোনো সম্পত্তি না করা। 2 নম্বর মহাবীরের সংযোজন। 24তম তথা শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর চতুর্যামের নীতির সঙ্গে 4টি নীতির সঙ্গে আরও একটি নীতি যোগ করেন। তিনি বলেন জৈনদের ব্রহ্মচর্য নীতিও মেনে চলা উচিত। চতুর্যামের 4টি নীতি এবং তাতে মহাবীরের ব্রহ্মচর্য নীতির সংযোজনা, এই 5টি নীতিকেই একসঙ্গে পঞ্চ মহাব্রত বলা হয়। 3 নম্বর প্রশ্ন, কি কারণে মগধ শক্তিশালী মহাজনপদ হয়ে গড়ে উঠেছিল? তো এই উত্তরটা তোমরা ছায়া সহায়িকার 86 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো মগধ শেষ পর্যন্ত সবথেকে শক্তিশালী মহাজনপদে পরিণত হয়। এর কারণ হলো 1 নম্বর অবস্থানগত সুবিধা। মগধ রাজ্যটি নদী ও পাহাড় দিয়ে ঘেরা ছিল, তাই মগধ বাইরের আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। 2 নম্বর আর্থিক সমৃদ্ধি। গঙ্গা নদীর পলিমাটিতে উৎপাদিত কৃষিজ ফসল মগধের আর্থিক সমৃদ্ধি ঘটায়। তাছাড়া জল ও স্থলপথ ধরে চলা বাণিজ্য মগধের অর্থনীতিকেও শক্তিশালী করে তোলে। 5 দাগ, নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে অশোকের ধম্ম সম্পর্কে লেখো। তো এই উত্তরটা তোমরা ছায়া সহায়িকার 110 নম্বর পৃষ্ঠাতে পাবে। সম্রাট অশোকের ধম্ম নীতি। 5 দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো প্রথম প্রশ্ন হচ্ছে অশোকের ধম্ম সম্পর্কে লেখো। এই উত্তরটি ছায়া সহায়িকার 110 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। সূচনা: মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। সম্রাট অশোকের ধম্মনীতি। প্রেক্ষাপট: কলিঙ্গ যুদ্ধে অনেক মানুষের মৃত্যু অশোককে শোকাহত করে। ফলস্বরূপ তিনি ঠিক করেন জীবনে আর যুদ্ধ করবেন না। এরপর হিংসার বদলে তিনি শান্তির নীতি গ্রহণ করেন। অশোক বৌদ্ধ ধর্মের রীতিনীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে তার প্রজাদের একজোট করার পন্থা হিসেবে এক সামাজিক আচারবিধি প্রবর্তন করেন যা ধম্ম নামে পরিচিত। 2 নম্বর প্রকৃতি। বৌদ্ধ ধর্মের মূল কথার সঙ্গে বেশ কিছু মিল থাকলেও অশোকের ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ বৌদ্ধ ধর্মের কিছু মূলনীতি যেমন অষ্টাঙ্গিক মার্গ ও নির্বাণ লাভের মতো বিষয় অশোকের ধর্মে ছিল না। 3 নম্বর পয়েন্ট, সামাজিক আচরণ। অশোকের ধর্মে কিছু সামাজিক আচরণের উপর জোর দেওয়া হয়েছিল। অহিংসা ছিল এর মূল কথা। প্রাণী হত্যা বন্ধ করার জন্য তিনি শিকার ও মাছ ধরার কাজে নিষেধ জারি করেন। এর পাশাপাশি দয়া, দান, সত্য কথা বলা প্রভৃতি আচরণের কথা অশোকের ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও এই ধর্মে বলা হয়েছে। শেষ প্রশ্ন, হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। তো এর উত্তরটা তোমাদের ইতিহাসের টেক্সট বইয়ের 95 পৃষ্ঠাতে পাবে। তো 606 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসার পর থেকেই হর্ষাব্দ গোনা শুরু হয়। হর্ষবর্ধনের সঙ্গে সেই সময় অনেকগুলো রাজ্য শক্তির সংঘাত হয়েছিল। মগধ জয় করে হর্ষবর্ধন মগধ রাজ উপাধি নিয়েছিলেন।
শশাঙ্কের সঙ্গে হর্ষের বিরোধ ছিল অনেক দিনের, কিন্তু শশাঙ্ককে কখনোই হর্ষ সরাসরি হারাতে পারেননি। চালুক্য শাসক দ্বিতীয় পুলকেশীর সঙ্গেও হর্ষের সংঘাত হয়েছিল। পশ্চিম উপকূলে বাণিজ্যিক বন্দরে দখলের চেষ্টা দুজনেই করেছিলেন, তবে যুদ্ধের ফলাফল হর্ষের বিপক্ষে গিয়েছিল। দ্বিতীয় পুলকেশীর সহকর্মী রবিকীর্তি আইহোল প্রশস্তি লিখেছিলেন, তাতে স্পষ্ট বলা হয়েছে যুদ্ধে হর্ষের হর্ষ অর্থাৎ আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। অনেক সামরিক অভিযান করেও হর্ষের সব অভিযান সফল হয়নি। হর্ষকে সকলোত্তর পথনাথ বলা হয়েছে, কিন্তু আদতে সমস্ত উত্তর ভারতে হর্ষের শাসন ছিল বলে মনে হয় না। তবে উত্তর ভারতের শেষ বড় অঞ্চলের শাসক হিসেবে হর্ষবর্ধন সবথেকে বিখ্যাত। তিনি শিলাদিত্য উপাধি নিয়েছিলেন। তো শাসন ব্যবস্থায় প্রধান ব্যক্তি ছিলেন হর্ষবর্ধন নিজেই, তাকে সাহায্য করত মন্ত্রী পরিষদ। এছাড়াও অমাত্যদের হাতে রাজকাজের দায়িত্ব থাকতো। টানা যুদ্ধ করে চলার কারণে হর্ষের সেনাবাহিনীও ছিল বিরাট। এই সময় শাসন কার্যের জন্য দরকারি সম্পদ আসতো কর থেকে। জমিতে উৎপাদিত ফসলের 1/6 কর নেওয়া হতো। তাছাড়া বণিকদের থেকে কর আদায় করা হতো। ধর্মীয় প্রতিষ্ঠানকে বিনা করে জমি দান করা হতো। প্রাদেশিক শাসনের ক্ষেত্রে গুপ্ত শাসনের কাঠামো হর্ষের আমলেও দেখা যায়। সম্ভবত শাসনের কাজ চালানোর জন্য মন্ত্রীদের নিয়ে গড়ে ওঠা একটি পরিষদ তাকে সাহায্য করত। দূরের প্রদেশগুলি শাসন করতেন সামন্ত রাজা বা রাজার কোনো প্রতিনিধি। প্রতিটি প্রদেশ ও ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। শাসন ব্যবস্থার সবচেয়ে নিচে ছিল গ্রামগুলি। তো হর্ষের মৃত্যুর পর পুষ্যবতী শাসন লোপ পায়। বিভিন্ন ছোট ছোট শাসকরা হর্ষের অধীনে বিভিন্ন এলাকা দখল করে নেয়। Please like, comment, share and subscribe my channel.